তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বেশ কিছু আপডেট বেরিয়ে এসেছে মোহনবাগানকে নিয়ে। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে মোহনবাগান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যা বেরিয়ে এসেছে সেইগুলোই জানাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই বলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টেও জানাবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জানাই উইক 12 এর বেস্ট প্লেইং 11 বেরিয়ে এসেছে। আর তো সেই প্লেইং 11-এর গোলকিপারে রয়েছেন চেন্নাইয়ের গোলকিপার নওয়াজ। তো সেন্টার ব্যাকে রয়েছেন দুজন, একজন হচ্ছেন অ্যালবার্তো রড্রিগেজ আর একজন হচ্ছেন সন্দেশ ঝিঙ্গান। তো বন্ধুরা, এই প্লেইং 11-এর রাইট ব্যাকে রয়েছেন আশিস রায় এবং লেফট ব্যাকে রয়েছেন নাউচা সিং। সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে রয়েছেন দুজন, সাহিল তাবরা আর আহমেদ জহু। আর অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছেন হুগো বুমোস। আর বন্ধুরা, সেরা প্লেইং 11-এর রাইট উইংয়ে রয়েছেন রায়ান উইলিয়ামস এবং লেফট উইংয়ে রয়েছেন বিক্রম প্রতাপ সিং। সবশেষ স্ট্রাইকার পজিশনে রয়েছেন সিবেরিও টোরো। আর এই উইক 12-এর সেরা কোচ হয়েছেন মলিনা। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে আশিস রায় কিন্তু গত কয়েকটা সপ্তাহ ধরে দুর্দান্ত ছন্দে রয়েছেন। উইক 11 এবং উইক 12-এর সেরা প্লেইং 11-এ কিন্তু তিনি রয়েছেন তার দুর্দান্ত পারফরমেন্সেরই জন্য। মেন কথাটা হচ্ছে তিনি এই দুটো উইকে আইএসএল এর দুটো সেরা সেরা উইঙ্গারকে কিন্তু সামলেছেন, আজারি, নুহা। তাছাড়াও অন্যান্য প্লেয়ারদেরও ধরতে তিনি অনেকটাই সাহায্য করেছেন এবং গোটা ম্যাচে দারুণ পারফরমেন্স করেছেন, অনেক ব্লক করেছেন আর ভালো অ্যাটাকেও সাহায্য করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো ডিফেন্সের পাশাপাশি তিনি দুটো অ্যাসিস্ট এবং একটা গোলেরও কন্ট্রিবিউশন করেছেন। সব মিলে কিন্তু তার এই দুটো উইক কিন্তু দুর্দান্ত গেছে। আর তাছাড়াও মোহনবাগানের কোচ মলিনা দুটো উইকে কিন্তু দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন টিমকে, তার ফলেই কিন্তু টিম অনেকটা জিততে সক্ষম হয়েছে। আর তাছাড়াও টিমের সকল প্লেয়াররাই দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহনবাগানের, বাট কোচের প্ল্যাটিং কিন্তু দুর্দান্ত ছিল কয়েকটা উইকে। তো বন্ধুরা, প্রথম দিকে সমস্ত প্লেয়ারদের সাথে তার অতটা ভালো কোঅর্ডিনেশন হচ্ছিল না, তাই টিমের নানান প্লেয়ারদের মধ্যে কম্বিনেশনও তৈরি হচ্ছিল না আর টিমটাকে একদম আসল রঙে দেখা যাচ্ছিল না। সব মিলিয়ে মোহনবাগানের প্রথম দিকটা একটুখানি ছন্ন বিচ্ছিন্ন খেলা দেখা যাচ্ছিল, বাট তারপরে কিন্তু কোচের নেতৃত্বে দুর্দান্ত পারফরমেন্স করতে থাকে টিমের সকল প্লেয়াররা। ডিফেন্স বলো, মাঝমাঠ বলো, অ্যাটাক বলো, সব কিছুই ডিপার্টমেন্ট তাদের ভালো হতে থাকে। আর মেন কথা হচ্ছে মোহনবাগান যে এতগুলো ম্যাচ জিতছে তার পিছনে মূল ভূমিকা হলো মোহনবাগানের গোলকিপার বিশাল কাইদের। তারও দুর্দান্ত পারফরমেন্স আমরা অনেক দিন ধরেই দেখে যাচ্ছি। আর কোচেরও ভালো একটা প্ল্যানিং থাকে। সব মিলিয়ে মোহনবাগানের টিমটা ভালো পারফরমেন্স করছে। তো বন্ধুরা, এইবারে তোমাদেরকে মোহনবাগানের একটা সমস্যা নিয়ে আলোচনা করি। তো কয়েকটা ম্যাচ ধরে মোহনবাগানের কাছে একটা প্লেয়ার অ্যাভেলেবেল নেই বলে কিন্তু মোহনবাগানের অনেকটাই অসুবিধা হচ্ছে, যেটা আমরা গোটা ম্যাচগুলো দেখে বুঝতে পারছি। আর তার ফলেই কিন্তু মোহনবাগানের একটা দুর্বল হয়ে পড়ছে। আর সেই প্লেয়ারটা আর কেউ নয়, তোমরা সকলেই চেনো, গ্রেগ স্টুয়ার্ট তার চোটের কারণে অনেক দিন ধরেই ভালোভাবে খেলতে পারছেন না এবং অ্যাভেলেবেল থাকছেন না। তার ফলে কিন্তু মোহনবাগানের অনেকটাই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তারা অন্যান্য প্লেয়ার নিয়ে শেষমেশ জিতে যাচ্ছে ঠিকই, বাট গ্রেগ স্টুয়ার্টের অভাব প্রথম থেকেই মোহনবাগানকে কিন্তু অনেকটা চাপে ফেলে দিচ্ছে। এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে সামনের ম্যাচগুলোতে। এবার কথা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টের কি হয়েছে, তিনি কি পরবর্তী ম্যাচ অর্থাৎ গোয়া ম্যাচে কি অ্যাভেলেবেল থাকবেন? এবার বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে তিনি আগের দিনকে কিন্তু প্র্যাকটিস করেননি। আর তার যেই চোটটা রয়েছে, দৌড়দৌড়ি করলে, প্র্যাকটিস করলে ব্যথা বাড়ছে, সেই জন্যই তাকে রেস্ট দেওয়া হয়েছে। সেই কারণে হয়তো তিনি অ্যাভেলেবেলও থাকবেন না সামনের ম্যাচগুলোতে। আর বন্ধুরা, সত্যিকারের কথা বলতে গেলে তিনি কিন্তু গোয়া ম্যাচে অ্যাভেলেবেল হয়তো থাকবেনই না যা মনে হচ্ছে। আর যদি অ্যাভেলেবেল থাকেনও তাহলে হয়তো শেষ 5-6 মিনিটের জন্য মোহনবাগান তাকে নামাতে পারে। তার ঘাটতিটা মোহনবাগান কিন্তু এখন একটু সমস্যায় ফেলতে পারে, বাট তিনিও কিছুদিনের মধ্যে আবারও কামব্যাক করবেন। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা মোহনবাগানের ফরেন সাইনিং নিয়ে। তো নানান খবর তোমরা নানান জায়গা থেকে শুনতে পাচ্ছ, একে সই করাবে, তাকে সই করাবে, কিন্তু তোমাদেরকে আসল কথাটা বলি বন্ধুরা। আসল কথাটা হলো, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান কোনো বিদেশি প্লেয়ারকে সাইন করবে না, কারণ মোহনবাগানের কাছে অনেক বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে একজন রয়েছেন নুনো রিস, তিনি কিন্তু। তো বন্ধুরা, অনেকদিন ধরেই কিন্তু নুনো রিস মোহনবাগানের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তাকে কিন্তু মোহনবাগান দল খেলাতে পারছে না। তার মূল কারণ হচ্ছে মোহনবাগানের কাছে যে কটা বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে সে কটা বিদেশি প্লেয়ার কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। তো তাদের বসিয়ে নুনো রিসকে চান্স দেওয়াটা কিন্তু খুবই চাপের। আর জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকে মোহনবাগান কোনো বিদেশি প্লেয়ার নেবেই না, কারণ যেহেতু প্লেয়ারগুলো অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত প্লেয়ার ভালো ছন্দে রয়েছে। তো এখন যা মনে হচ্ছে মোহনবাগান দল জানুয়ারিতে কোনো বিদেশি প্লেয়ারের দিকে যাবে না। যদি যেতে হয় তাহলে মোহনবাগান দল কোনো প্লেয়ার যদি চোটে পড়ে
তার ব্যাকআপ প্লেয়ার খোঁজার জন্য বা তার পরিবর্তে একটা প্লেয়ার আনার জন্য তখনই কিন্তু বিদেশি প্লেয়ারের সাইনিং করতে পারে। তার আগে কিন্তু সাইন কোনো বিদেশি প্লেয়ারকে করবে না মোহনবাগান দল। আর বন্ধুরা এইটুকুনি আপডেট পাওয়া গেছে নানান মোহনবাগানকে নিয়ে নানান আপডেট তোমাদেরকে এই ভিডিওতে জানালাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা তা তোমরা কমেন্টে জানাও।